প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজনীতির বাইরে। আজ আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি শৈশব থেকেই বেড়ে ওঠেন রাজনৈতিক পরিবারে, রাজনীতির পরিবেশে, যিনি পাকিস্তান ভাঙার চেষ্টা ও অস্ত্র মামলায় 1970 সালে ইয়াহিয়ার সামরিক মার্শাল ল কোর্টে সকল সম্পদ বাজেয়াপ্ত সহ 7 বছর জেল ও 10টি বেত সাজা নিয়ে চলে যান আত্মগোপনে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। আজ শুনবো এই মানুষটির জীবনের নানা অজানা কথা এবং সেই সঙ্গে তার নিকটজনদের অভিব্যক্তি। আব্দুল্লাহ নোমান, আজ আমরা আপনার জীবনের কথা জানবো, আপনার গল্প শোনার জন্য আমরা প্রস্তুত হয়েছি। তো আপনি একটি রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন, রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন, কেমন ছিল সেই জীবন? আমরা যদি শৈশবের দিকে তাকাই। শৈশবের দিকে তাকালে এটা তো অত্যন্ত আনন্দময় জীবন, আনন্দময় সময়, সেটা যেখানে আসলে কোনো স্বার্থের ব্যাপার নাই, যেখানে খুব একটা চাওয়া পাওয়ার কিছু থাকে না, শুধু আনন্দ, এবং তার মধ্যে শুধু পরিবারের পিতা মাতার একটু চাপ। এবং সেই সঙ্গে আমরা যেটা দেখি যে 7 ভাই 2 বোনের একটি বড় একান্নবর্তী পরিবার, সেটাতে খুনসুটি কেমন হতো? আমি চার নম্বরে আর কি, কাজেই আমি তো ছোট, সেই জন্য আমার কিছু সুবিধা অতিরিক্ত ছিল। তো 7 ভাইয়ের মধ্যে আমরা প্রথম যে ছোট বেলায় আমরা শহরেও থাকতাম, বাড়িতেও থাকতাম, এভাবে একটা টানা হিচড়া ছিল পরিবারে। কারণ বড় ভাইয়েরা তারা চিটাগং কলেজে লেখাপড়া করতেন, আর আমরা তারা স্কুলে লেখাপড়া করতাম, অথবা অনেকে লেখাপড়া শুরু করে নাই, এরকম ছিল অবস্থা। তো 7 ভাইয়ের মধ্যে খুব আমাদের অত্যন্ত আন্তরিকতার সাথে এবং পরস্পরের প্রতি যেটা স্নেহ ভালোবাসা, এটা খুব বেশি ছিল। বাবাকে তো খুব ভয় পেতেন? বাবাকে খুব ভয় পেতাম, এবং বাবাকে বাবা বলে দেখেছি বলে আমার মনে পড়ে না। কারণ অথচ বাবা কোনোদিন কোনো বিষয়ে কোনোদিন কোনো ধরনের শাসন করেন নাই। শুধু একবার বাবা শাসন করেছিলেন যে মার্বেল দেখেছেন, যে মার্বেল পকেটে ছিল, এবং মার্বেলটা আমাদের বাজারের কাছে যে মার্বেল খেলা হতো সেখানে একটু কাছাকাছি গর্ত থাকতো আর কি। মার্বেলে আমার বাম হাত খুব টার্গেটেড ছিল, ফলে খেলে অনেকগুলো মার্বেল একসাথে নিয়ে আসার সময়ে তিনি বুঝতে পেরেছিলেন, এবং একটু দেরি হয়েছিল। সেই জন্য একটা বাঁশের কঞ্চি দিয়ে একটা বাড়ি মেরেছিল, যেটা এখানে ফেটে গিয়েছিল। এই বাবার শাসন এই প্রথম এবং সেই শেষ। বাবা আর দরকার হয়নি, করেন নাই, তবে মা শাসন করতেন, নিশ্চয়ই আদরও শাসন করতেন, অনেক আদর করতেন। মার আদর, আমরা সবাই মার আদরেই আসলে অনেক বড় হয়েছি, মার দোয়ায় আমরা সবাই প্রতিষ্ঠিত হয়েছি। ওই সময়ের খেলাধুলা, মানে আমরা শুনেছি যে আপনি সুপারির খোল দিয়ে ব্যাডমিন্টন খেলতেন, অথবা কচুরি পানা দিয়ে খেলাধুলা খুব করতে আমার ইচ্ছা হতো। সে খেলা শুধু ব্যাডমিন্টন বলে না, ব্যাডমিন্টন, ফুটবল, ক্যারম সহ ইনডোর আর আউটডোর খেলা খেলতাম আর কি। তো আউটডোরে যখন খেলতাম, বাড়ির সামনে মাঠের মতো আছে, এখনো আছে, বড় জায়গা আছে। তো সেখানে আমরা ছোটরা যারা আর কি, আমাদের জাম্বুরা গাছ ছিল অনেক, সেই জাম্বুরা গাছ থেকে জাম্বুরা, সেটা ফুটবল ছিল। আর ব্যাডমিন্টন খেলতাম, সে ব্যাডমিন্টনের এই যে সুপারি গাছের যে ডালা যেগুলো আছে, সে ডালা কেটে তাতে ওই কচুরি ফেনার যে আপনার উপরি কাঠামোটা, যেটা ওই কর্কের মতো, সেটা দিয়ে কর্ক বানিয়ে খেলতাম।
আমরা দেখি আপনার ভাই এবং বোন আপনার সম্পর্কে কি বলছেন। নোমানের সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল, মানে কত যা, মানে আমি কত যা আদরের কি ছিল আমি এটা বুঝেই বলতেও পারবো না। আমার সব ভাই বোনতে একসাথে খাইতাম আমরা, না একসাথে বসলে সবাই একটা একটা, কিন্তু নোমানের দুইটা লাগবেই, নাইলে এটা নিয়ে আবার প্রতিবাদ করে নাই। এমনি দেখছে দুই চোখের পানিটা খুব তাড়াতাড়ি পড়তো, ওর টপ টপ করে পড়তেছে, বড় বড় চোখ ছিল, খুব সুন্দর ছিল নোমান, পড়তো তখন। ওই জন্য সবসময় নোমানের দুইটা খাপ থাকবে, একটা খাপ আরেকটা কিন্তু থাকবে। তারা আমরা দেখতাম যে সারাক্ষণ সে খুব ব্যস্ত দেখতো, বুঝছো, এই ঢুকতেছে, কিছুক্ষণ লেখাপড়া করতেছে, আবার কোথায় যাইতেছে, আবার বন্ধু বান্ধব খুব একটা বাসায় টাসে আনতো না। আর তার বয়সের বড় বয়সী সবার সাথে তার সম্পর্ক ছিল বেশি, ছোট খাটো সব না। আজ তো দুলাভাইয়ের কাছে বুঝছি পাঞ্জাবিটা পরে চলে গেল, নতুন পাঞ্জাবি, একটা জ্যাকেট পরে চলে গেল, গগসটা নিয়ে গেল। তখন নিয়ে একটু পরে দেখি যে নোমানের বউ ফোন করে, আপু আপনার ভাই এগুলো কেন দিছেন, এখন এই যে ড্রয়িং রুমে ফাটির লোক এগুলো দিয়ে দিছে। অত বউ বেতন ব্যাগটা আনি রাখছে, বউ বাজারে দিবে, দেখেছে ব্যাগ এক পয়সাও নেই, যে ফাটির লোকদেরকে দিয়ে দিছে। ওর খাস ছিল ওইটাই, পকেট খালি। আমার বাসায় তো ওইটা ধর এমনকি 30-40 জন একসাথে নিয়ে, আপু তুমি ওদেরকে একটু, ওরা আজকে দূরে এখানে খাবে, আবার একটু চিন্তা করতো, আবার একটু পকেটে হাত দিত। আসলে তার পকেটে তোমার টাকা নাই, বুঝছো। আচ্ছা এখন তুমি করো, আমি যদি ইয়া করব, মানে আমি কোনোদিন কিছু হইলে তোমাকে কিছু করবো। তো এখন আমি এটা বলি যে তুমি না বলছিলে তুমি কিছু হইলে কিছু করবা, কি করছো আমার। আব্দুল্লাহ নোমান আমার বড় চাচার ছেলে, আমার ভাই। ছোটবেলা থেকে শৈশব, কৈশোর এবং যৌবন এবং কলেজ এবং এই লাইফ পর্যন্ত, পরবর্তীকালেও তার সঙ্গে একসঙ্গে আমরা বড় হয়েছি। তার স্কুল জীবনে কাজী আলী হাই স্কুলে তার সাহিত্য সংস্কৃতির হিসাবে, সম্পৃক্ততা হিসাবে কাজী আলী স্কুলের বার্ষিক ম্যাগাজিনের সম্পাদক ছিলেন। চট্টগ্রাম কলেজের বার্ষিক ম্যাগাজিন অন্বেষণের সম্পাদক ছিলেন উনি। সাহিত্য সংস্কৃতির ব্যাপারে তার মনোভাব, হাতুড়ি হোক অগ্নিবীণা, কাস্তে সূর্যমুখী, এই মন্ত্রে উদ্বুদ্ধ এবং দীক্ষিত। আমরা বৃহত্তর পরিবারে 19 ভাই 8 বোন, এর মধ্যে আব্দুল্লাহ আল নোমান একটু ব্যতিক্রমী। অর্থাৎ তিনি অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং সৌম্য শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু নীতি এবং ন্যায় আদর্শের প্রশ্নে দৃঢ়চিত্ত। আমরা আপনার ভাই বোনের কথা শুনছিলাম এবং যেরকমটি আমরা শুনলাম যে একটি একান্নবর্তী পরিবারে একসাথে বেড়ে ওঠা, শীতের রাতে লেপ মুড়ি দিয়ে ভাই বোনদের ঘুমানোর সাথে আপনার কোনো ঘটনা জড়িত কিনা? আচ্ছা, আমরা আমাদের বাড়িটা বেশ বড়, রাউজানের যে গহিরা যে বাড়ি আর কি, তো সেই বাড়ির মধ্যের যে রুমটা, এটা অনেক বড় রুম। তো সেখানে বড় বিছানা করে একদম সবাই একসাথেই থাকা, আর ওখানে লেপ ধরেন বড় বড় লেপ, একটা দুইটা এরকম থাকতো আর কি। তো আমাদের মধ্যে দেখা যেত লেপ টানাটানি আর কি, হয়তো লেপ এদিকে টানলে আমার কাছে থাকে না, আবার ওইদিকে গেলে, এই জন্য এরকম লেপ টানতে টানতে লেপ শেষ পর্যন্ত হাতে ধরলাম, তারপর দাঁত দিয়ে ধরলাম, শেষ পর্যন্ত দেখা গেল টানাটানিতে আর ছাড়ি না আর কি, এর মধ্যে দাঁতটা পর্যন্ত পড়ে গেল, কিন্তু হাতে ওই আমার ল্যাপটা রেখে দিয়েছিলাম। আপনি লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা শুরু করেছেন কোন বয়সে? ক্লাস 6-7 যখন পড়তেছি, অনেক ছোট। হ্যাঁ, কারণ এটার একটা কারণ আছে। কারণ হলো যে সিনেমা ছিল আমার চাচার, আহমদ সগীর চৌধুরী, উনি অল ইন্ডিয়া মুসলিম লীগের লিডার ছিলেন এই সময়, খুব কম বয়সে মারা গেছেন। তার খুরশিদ মহল, আর একটা হচ্ছে আমার সে ওই মামার
ওনারই শালার রৌজালা সিনেমা। ফলে এই সিনেমাগুলো আত্মীয়তার মধ্যে পড়ায়। তো মাঝে মধ্যে আগে হয়তো পুরা পরিবারের সাথে গিয়েছি, পরে ফাঁকে ফুঁকে নিজে বন্ধু বান্ধবকে দেখার চেষ্টা করেছি। এবং এমনকি যে সেখানে যেতাম, যে 4 আনা 3 আনা এরকম পয়সা রিক্সাওয়ালাকে দিতে হতো, সেটাও হলের মুন্সি ছিল। আচ্ছা, সে মুন্সির কাছে গিয়ে বলতাম যে এসছি, ওই রিক্সা ভাড়াটা দাও। তো মুন্সি আমাদের খুব স্নেহ করতেন এবং মুন্সি সেই টাকাটা দিত। সিনেমা হলে যে ব্যালকনি, এরকম গোল এরিয়া, যেটা হচ্ছে সবচেয়ে বেশি দামে আর কি, তো সেখানে সেই গোল ওইটাতে বসে সিনেমা দেখে আবার সন্ধ্যার আগে বাড়িতে ফিরে যেতাম, যাতে কেউ বুঝতে না পারে যে সিনেমা দেখছি। দর্শক, আজ আমরা জীবনের গল্প শুনছি বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল নোমানের, যিনি কচুরি পানা দিয়ে ব্যাডমিন্টন খেলেছেন এবং কচুরি পানা দিয়ে কর্ক বানিয়েছেন এবং সুপারির খোল দিয়ে ব্যাডমিন্টন খেলেছেন। বিরতির পর শুনবো বাকি গল্প। দর্শক, আপনারা দেখছেন রাজনীতির বাইরে। আজ গল্প হচ্ছে জনাব আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে। কাজেম আলী স্কুলে পড়তেন, সেখান থেকে আপনি রাউজান হাই স্কুলে কেন ম্যাট্রিক পরীক্ষা দিলেন? কাজেম আলী হাই স্কুল আমাদের বাড়ির একদম পাশে ছিল। আমি আগেই বলেছি যে আমি খেলাধুলার প্রতি একটু ইন্টারেস্ট আমার ছিল, আর রাজনীতিতে যেটুকু ছিল সেটাও পরিবেশগত কারণে দেখতাম যেদিকে যাচ্ছি রাজনৈতিক আলোচনা করছে। তো এখানে রাউজানে গেলাম যে ফুটবল, তখন স্কুল জোন ফুটবল একটা খেলা হয়। আপনাকে চাইলো যেন আপনি ওই স্কুলে অফার দিল যে মানে আমি আমার বাড়িও রাউজান, কাজে রাউজান স্কুলের পক্ষে খেলার জন্য তারা আমাকে বলল। তখন আমি শহরেই থাকি। তো সেখানে কথা মতো তাদের সাথে আলোচনা করলাম। আমার এক বন্ধু বলল, ভাই এখানে যদি তুমি খেলো তাহলে তোমার এই যে তোমার এরিয়ার যে টাকা বেতন ওইটাও লাগবে না, প্লাস এই পরীক্ষা রেজিস্ট্রেশনের টাকা, পরীক্ষা আছে, তার ফি আছে, এগুলো লাগবে না, এগুলো নিজে খরচ করতে পারবা, চলো। আর স্কুলও ভালো, তখন একটা ভালো নাম করা স্কুল ছিল রাউজান। ওখানে গেলাম, খেললাম, এবং তখনকার বোধহয় 72 টাকা, তখন সেটা বাড়ি থেকেও টাকা নিচ্ছি, আবার ওইদিকে আর টাকাটা দিতে হয় নাই। সেই টাকা দিয়ে প্রথম কাজ করলাম যে আমাদের এই আন্দরকুল্লাতে এই একটা আমানিয়া হোটেল আছে, তার পাশে জুতার দোকান ছিল। তো সেই জুতার দোকান ক্রাফট জুতা আর কি, নিচে দিয়ে ক্রাফট শু, চামড়া না, আর উপরে হচ্ছে সাদা। এক জোড়াই কিনলেন? সাদা এক জোড়া কিনলাম। তারপর একটা আবার আরেক জায়গায় গিয়েছিলাম আসলে আরো খেলার জন্য, সেটা রাঙ্গুনিয়া গিয়েছিলাম। সেখানে তারা 15 টাকা দিচ্ছিল, সেখান থেকে একটা পাইলট কলম কিনছিলাম লেখার জন্য। লেখার শখ ছিল এক সময়। ফুটবলের সাথে সম্পর্ক ছেদ হলো কবে? ম্যাট্রিক পরীক্ষার পরে এটা শেষ হয়ে গেছে। তখন রাজনীতি আমাকে আঁকড়ে বসছে, যদিও ছাত্র জুনিয়র ছিলাম অনেক, পরিবেশগত কারণে রাজনীতিতে একদম এমন ভাবে চেপে আর খেলাধুলা ভাবে হয় নাই। শুধু চট্টগ্রাম কলেজে একবার ইন্টারনাল খেলায় ক্যারাম খেলছিলাম, তাতে কিন্তু খেলতে খেলতে দেখি যে কেউ পারছে না আমার সাথে, ফাইনালে চলে যাচ্ছে। কিন্তু আমি তো ছিলাম তখন ক্যাবিনেটের একজন, তখন এটা আর খেলি নাই, অন্যদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা শুনেছি ওই সময় থেকে আপনার রান্নার প্রতি ঝোঁকও তৈরি হয়েছে, কলেজের থেকে অথবা রান্নার প্রতি আমার ভীষণ পিকনিকে রান্না করতেন, এখনো আছে। তো আমরা পিকনিক করতাম, এবং এই পিকনিকে প্রায় 700 ছেলে মেয়ে বাস নিয়ে আমরা গিয়েছি সেই কক্সবাজারের একটু আগে। সেখানে পিকনিক করেছি, রান্না বান্না করেছি, খাইয়েছি কোরমা পোলাও। সেটার বাবুর্চি আমাকে বলা চলে আর কি। আচ্ছা, তাহলে তো 700 লোক পর্যন্ত আপনি তদারক করেছি। এবং আমাদের বাড়িতে মেজবান হয়, সেই বাড়িতে আমি তখন বোধহয় মন্ত্রী আছি বোধহয় মনে হচ্ছে। সেখানে সর্বশেষ একটা
মেজবান হয়েছিল, যেটা সংখ্যা ছিল 31টা গরু। সে 31টা গরুর মানে হেড বাবুর্চি আপনি ছিলেন? আমি ছিলাম। আমরা দেখি আপনার বন্ধুরা আপনার সম্পর্কে কি বলছেন। আব্দুল্লাহ আল নোমান তো আমার দীর্ঘদিনের সহকর্মী, সহযাত্রী ছিল। এখন যদিও আমরা দুটো ভিন্ন দলের মধ্যে আছি, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক সবসময় মধুর। আমি তাকে 60-এর দশক থেকে চিনি, এবং শুধু তাকে নয়, তার পরিবারের, বিশেষ করে আব্দুল্লাহ আল হারুন ভাষা সৈনিক, এবং আব্দুল্লাহ হারুনের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন, তার সাথেও আমাদের দীর্ঘদিনের পরিচয় এবং সখ্যতা। সমস্ত পরিবারের সাথেই একটা ভালো সম্পর্ক। নোমানের সবচেয়ে বড় গুণ হচ্ছে সে অত্যন্ত ভদ্র, অমায়িক, অনেক সজ্জন ব্যক্তি, ভালো মানুষ। চট্টগ্রামের আমাদের যারা ছাত্র রাজনীতি করত, নোমান ছিল তাদের অবিসম্বাদিত নেতা। এরপর ন্যাশনাল আর্মি পার্টি এবং ইউনাইটেড পিপলস পার্টি যখন আমরা গঠন করি, তখনও নোমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদেশের স্বাধিকারের আন্দোলন, মুক্তিযুদ্ধে তার অবিস্মরণীয় অবদান আছে। একটি রাজনৈতিক পরিবারের সন্তান নোমান। আমি যখন এবার অসুস্থ হয়ে পড়লাম, তখন তার আন্তরিকতার পরিচয় পেয়েছি। তিনি ছুটে গেছেন আমার দেখার জন্য, অবস্থার জন্য, এবং আমার যখন অর্থনৈতিক সংকটের জন্য চিকিৎসা করা, বিদেশে পাঠানো কঠিন হয়ে গেছে, সেই সময়, সেই দুঃসময় আগেকার সম্পর্কের উপর ভিত্তি করে তিনি সাহায্য করতে এগিয়ে এসেছেন। স্কুল জীবনে আবার ফেরত যায়, আপনি নাটকে অংশগ্রহণ করেছেন এবং কোরাসে অংশগ্রহণ করেছেন, সেটির শুরু কিভাবে? স্কুল জীবনে আসলে আমরা যে স্কুল যেটা শুরু করেছি, গহিরা হাই স্কুল, যেটা আমার বাবার স্কুল আমরা করেছি, সেই স্কুলে প্রতি বছর নাটক হতো এবং কালচারাল অনুষ্ঠান হতো। আমার আব্বু একজন সংস্কৃতি মনা মানুষ ছিলেন, তো সেইখানে সেই ছোটবেলা থেকে ওই স্কুলে আমাদের শিক্ষকরা ছিলেন, প্রতি বছর যে নাটক, আবৃত্তি, গান এগুলো হতো, তাতে অংশগ্রহণ করতাম, প্রতি বছর হতো। আবার পরবর্তী পর্যায়ে যখন আমার সেই স্কুলে ছাত্রত্ব গেল, এমনকি কলেজে এবং কলেজের পরেও প্রতি বছর একটা একটা নাটক করতাম সেখানে। আচ্ছা, এটা যখন মাঠের এই ধান কাটা হয়ে যেত, তখন মাঠে এই অনুষ্ঠানটা হতো। এবং এখানে আমার একজন প্রয়াত মামা আওয়ামী লীগ নেতা ছিলেন, মোফাজ্জল আহমদ চৌধুরী। আচ্ছা, তিনি প্রেসিডেন্ট হতেন আর আমি সেক্রেটারি হতাম। এটা কমিটি করে তার মাধ্যমে আমরা এই নাটকগুলো করতাম। দর্শক, আমরা শুনছিলাম স্কুলে নাটক করেছেন, কোরাসে অংশ নিয়েছেন জনাব আব্দুল্লাহ আল নোমান। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে তার কণ্ঠে গান শুনবো। দর্শক, ফিরে এলাম রাজনীতির বাইরে। আমরা প্রথমে শুনবো গান আব্দুল্লাহ আল নোমানের কণ্ঠে। আসলে কোরাস গানে মাঝে মধ্যে অংশগ্রহণ করেছি এবং ওগুলো পরিচালনা তদারকি করতাম সেই হিসাবে। তো যে একটু চিন্তা করে এসেছিলাম, নিশ্চয় আপনারা বলবেন হয়তো কোনো একটা আবৃত্তি অথবা কোনো একটা গান। এখানে এই মুহূর্তে আমার একটা কথা মনে পড়লো, সেই জন্যে একটা গানের কিছু আরেকটা গানের কিছুটা ভাগ করে দুটা গান গাইব। তার কারণ হলো, কলেজে যখন গেলাম, সে কলেজে যাওয়ার পরে আমাদের অধ্যাপক মনিরুজ্জামান, আচ্ছা, আমরা সাংস্কৃতিক সপ্তাহ করতাম। তো সেই সপ্তাহে নবীন বরণ ছিল। তো সেই নবীন বরণের একটা গানের কয়েকটা, আমি জানি না, মানে একটা গান আমরা তখন গিয়েছি, উনি লিখেছিলেন।
সেটা হলো যে স্বাগতম 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 জানাই মোরা স্বাগতম, আগমন 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 জানাই মোরা আগমন স্বাগতম। নতুন পথের যাত্রী ওরা, চঞ্চল গতি আর পাগল পাড়া। নতুন পথের যাত্রী ওরা, চঞ্চল গতি আর পাগল পাড়া। জানে না কো ভয়, জানে শুধু জয়, নবীনেরা এলো তাই আগতম স্বাগতম। বাহ, এরকম করে যদি আমরা রাজনীতিতে সব নবীনদেরকে স্বাগত জানাতে পারতাম, ধরেন বিরোধী পক্ষের নবীনদেরকে। আরেকটা শুনবো নিশ্চয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে নিও। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে নিও। এখনো কাছে আছি তাই তো বুঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। বাহ, খুব সাংঘাতিক সুন্দর গলা। আপনি কখনো গায়ক হওয়ার কথা ভাবেন নাই প্রফেশনালি? ভেবেছি। গায়ক হওয়ার কথা কে ভাবে না আমি জানি না। গায়ক হওয়া তো এটা শুধু টেলিভিশন রেডিওতে গাওয়া না, যে মানুষের যে মন, এটা তো এটা যদি স্বাভাবিক প্রক্রিয়ায় ধরি, সকলের মধ্যে কিন্তু একটা আবেগ আছে, একটা রোমান্স আছে, রোমান্টিক চিন্তা আছে। তো সেটা যদি থাকে, তার সাথে কিন্তু ছন্দ থাকবে এবং গান থাকবে, গান থাকবে। কাজে সে গান গাওয়ার ইচ্ছা ছিল, এটা হয়ে ওঠে নাই। কিন্তু আমরা জেনেছি যে আপনি ছোটবেলায় ব্যারিস্টার হতে চাইতেন এবং আপনার পরিবার ডাক্তার হন, আপনি এটা চাইতেন। কি করে আপনি রাজনীতিবিদে? ব্যারিস্টার হওয়ার খুব দৃঢ় ইচ্ছা ছিল। ছোটবেলায় দেখতাম যারা ব্যারিস্টার নামে খ্যাত, তারা কিন্তু বেশ মানে মানুষের কাছে খুব সম্মানজনক অবস্থানে আর একটু উচ্চ স্থানে তাদের স্থান দেয়। তো মনে করলাম যে ব্যারিস্টার হলে দুইটা লাভ, একটা হচ্ছে রাজনীতি করা যাবে। তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যারা রাজনীতি করত তারা কিন্তু অধিকাংশ আইন পেশার মানুষ, ফলে রাজনীতির একটা ইচ্ছা তো করার ইচ্ছা ছিল। তো সেই জন্য ওই ব্যারিস্টারি পড়া চেষ্টা ছিল, এটা হয়ে ওঠে নাই। আমি আসলেই রাজনীতি আমাকে অনেক শিখিয়েছে, অনেক সম্মান দিয়েছে, অনেক আমার যে জ্ঞানের যে পরিধি সেটাকে বাড়িয়েছে। কিন্তু রাজনীতি আমার সার্বক্ষণিকভাবে রাজনীতি আমার সময়টা কিন্তু কেড়ে নিয়ে গেছে, পুরোটাই নিয়েছে। এই সময়টা আমি আমার পরিবারকে যেভাবে দেওয়ার বা অন্যান্য সহকর্মী বন্ধু বান্ধবদের আড্ডায় যেভাবে দেওয়ার কথা, সেটা কিন্তু দিতে পারি নাই। আমরা যদি আবার আপনার পড়াশোনার জায়গায় আসি, আপনি চিটাগাং কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিলেন, আপনি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে ঠিক ডিগ্রি করলেন, মাস্টার্স করা হলো না কেন? না, আমার এই যে চিটাগাং বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশনের পরে আমার 70-তে, অর্থাৎ আমি তখন আমার ইচ্ছা সবসময় ছিল যে আমাদের একটা রাজনীতিতে এটা বলা প্রয়োজন যে আমরা যে রাজনীতি করতাম সে নাকশালবাড়ি রাজনীতি, সেই রাজনীতিতে বলা হতো যে এই যে বুর্জুয়াদের মানে পড়াশোনা করে, বুর্জুয়া লেখাপড়া করে লাভ নাই। কাজেই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার যে একটা ইচ্ছা, সেই ইচ্ছা কিন্তু মানে ওইভাবে পরে কমে গিয়েছিল। এমনকি আজকে আত্মসমালোচনা বলতে পারেন বা যেটাই বলেন, অনেক ছাত্র ছিল যাদেরকে আসলে আমরা যে শ্রেণী সংগ্রামের কথা বলে অনেক ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে আমরা পড়াশোনা থেকে নিয়ে এসেছিলাম সেদিন।
আছে অবস্থা থেকে অনেকেই কিন্তু তার উত্তরণ আর ঘটাতে পারি নাই। আমি একটি প্রশ্ন তো না আমি- করেই পারছি না, সেটা হচ্ছে আমাকে- আপনি একসময় বুর্জোয়া বিরোধী, প্রতিষ্ঠান বিরোধী রাজনীতিতে দীক্ষা নিয়েছিলেন, সেই জীবন দেখেছেন, এখন আপনি সেরকম একটি রাজনৈতিক দলের সঙ্গেই আছেন। তখন এই যে উপলব্ধি করেছিলাম যে আমাদের এই কৃষি প্রধান দেশের মানুষ এই যারা দারিদ্র্যসীমার নিচে ৮০% বেশি ছিল, এখন একটু কমছে। তো এই মানুষগুলোর জন্যই তো রাজনীতি করা, এই মানুষগুলোর জন্য কিছু করার চিন্তা থেকেই আমার রাজনীতি। আমার নিজের কোনো ইচ্ছা আমার নিজেকে গড়ে তোলার জন্য কিন্তু রাজনীতি ছিল না। ফলে ওই রাজনীতিকে যেটা আমি ধারণ করেছিলাম, আমি এখনো মনে করি যে দেশের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের একটা ন্যূনতম সুযোগ সৃষ্টি যদি ওই দুঃখী মানুষ, গরিব মানুষ, শ্রমিক, কৃষকদের জীবনে না আসে, তাহলে আমরা যে রাজনীতিটা করছি এটা বিন্দু থেকে বৃত্তের মধ্যে ঘোরাঘুরি করছে, এর বাইরে যাবে না, এর বাইরে আসলে আমরা আবার একটু লাইটার বিষয়ে ফেরত আসি। আপনি চট্টগ্রাম কলেজে যখন পড়তেন তখন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন। আজকের যিনি কবরী সারোয়ার, আপনার ভিন্ন মতের এমপি যদিও, তিনি সেখানে তার বোন সহ নাচ করেছিলেন, তাদের টাকাটা দেওয়া হয়েছিল? এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, আমি জানি না, কবরী হয়তো এটা জানতেও পারে, নাও জানতে পারে। তার গার্ডিয়ানরা যারা রুনু বিশ্বাস ছিলেন, যিনি ডান্সের মাস্টার ছিলেন আর কি। তো আগে আমি বলেছি যে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে আমরা বিশেষ একটা ভূমিকা পালন করতাম। রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এগুলো করাটা একসময় কঠিন ছিল পাকিস্তানি আমলে, কিন্তু আমরা সেগুলো করতাম। আর এই কাবরী বড় বোন ছিল আরো দুইটা, একটা লীলা আর একটা কি নাম ভুলে গেছি। তো ওদের সম্মানিটি কি হলো? এদের তো কবরীতে খুব ভালো নাচতো এবং তখন স্কুলের ছাত্রী হবে, ক্লাস 8 বা 9 হবে সেই সময়ে। তো তখন তার জন্য আমাদের সংস্কৃতি সম্পাদক কামাল উদ্দিন, মরহুম অগ্রণী ব্যাংকের জিএম ছিলেন, পরবর্তী পর্যায়ে মারা গেছে। তো আমরা আসলেই 10 টাকা, বেশি না, ওই সম্মানী 10 টাকা ওইটা কলেজ থেকে নিছি। আমরা কলেজ ছাত্র সংসদে ছিলাম, এটা নিতেই পারি। এবং এটা নিয়ে ওই হেঁটে হেঁটে আসলাম ঠিক কোতোয়ালি থানার সামনে, তাদের বাসাটা ছিল তার একটু পরে আর কি। তো ওখানে আসলাম, একদিন খবর নিলাম যে তার বাবা আছে কিনা। তখন বললাম যে বাবার নাই, ফেরত গেছি। তো ফেরত গিয়ে করণ কোম্পানি ছিল ওখানে, করণ কোম্পানি থেকে একটু রসমালাই ছিল, রসমালাই খেলাম। তো তাতে 1 টাকা 1.5 টাকা রসমালাইতে চলে গেল, পয়সা ছিল না। এরপর আবার আরেকদিন আসলাম, এসে তার বাড়ির মুখোমুখি এসছি। আসার পরে টাকাটা পকেটে আছে, আর অত বেশি, আগেই আমি বলেছি অত টাকা তো ছিল না। চিন্তা করলাম এটা কি অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে প্রায় সময় চলে গেছে, অনেকদিন চলে গেছে, আর এটা আলোচনা হয় নাই, না দেই, এটা আমরাই খরচ করে ফেলি। তখন সেটা আমরা অন্যান্য বন্ধু বান্ধবদের নিয়ে খরচ করে ফেলেছি। ওই 10 টাকা আর কবরী সারোয়ার, আজকের কবরী সারোয়ার বা এখন পার্লামেন্ট সদস্যকে দেওয়া হয় নাই, এ কথা তাকে বলি নাই। দর্শক, আমরা গল্প করছি জনাব আব্দুল্লাহ নোমানের সঙ্গে। আমরা জানি না যে কবরী সারোয়ার আমাদের অনুষ্ঠান দেখছেন কিনা। যদি দেখে থাকেন, আপনি এখনো 10 টাকা চাইতে পারেন, অথবা সেটি বহু গুণে বাড়িয়েও চাইতে পারেন। একটি বিরতিতে যাচ্ছি, রাজনীতির বাইরে অনুষ্ঠানে। আমরা জানি যে আপনি রাজনীতি দীর্ঘদিন করছেন, একসময় বাম আন্দোলন করেছেন, নকশালবাড়ির পক্ষে আন্দোলন করেছেন, এখন জাতীয়তাবাদী দলে রয়েছেন, 10 বছর মন্ত্রীও ছিলেন। শুধু মন্ত্রী থাকা এবং মন্ত্রী না থাকা, এর মধ্যে পার্থক্য কি? কারণ আমরা সাধারণ মানুষ এটা কখনো টের পাই না। এখানে আমার বলার মধ্যে অথবা আমার একটা হয়তো ব্যতিক্রম আছে, সেটা হলো এই রাজনীতিটা খুব সিরিয়াসলি আমার জীবনে আমি গ্রহণ করেছিলাম, এবং সেটা কোনোভাবেই এটা নিজের জন্য নয়, কোনো পদের জন্য না, কিন্তু এটা আমি খুব গর্বের সাথে, অহংকারের সাথে আগেও বলেছি, এখনো বলতে পারি। এবং এর সাথে অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্টতা নেই, অর্থনৈতিক কোনো বিষয় কখনো আমাকে প্ররোচিত করে নাই সেদিকে যাওয়া। আমরা যদি একটু ব্যক্তি প্রসঙ্গে ফিরে আসি, আপনি
এরকম একটি ব্যস্ত জীবনে বিয়ে করার সুযোগ এবং সম্পর্ক কি করে হলো, কিভাবে হলো পরিচয়? ছেলে বিয়ে প্রথম করতে চাইনি, প্রথম বিয়ে করতে চাই না। আমাদের মধ্যে আমাদের কাজী জাফর আহমদ সাহেব, রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনো, হায়দার আনোয়ার খান জনু, জামাল হায়দার, আব্দুল মান্নান ভূঁইয়া, এই ধরনের অনেকেই ছিলেন। আমরা খুব একটা পরিবারের সদস্যের মতোই ছিলাম। এখন অন্তর থেকে আমরা অনেক কিছু ফিল করি। তো ওই যে তারা সবাই বিয়ে করেছেন, তা আমি তো তাদের একটু জুনিয়র, বিয়ে করব না, কারণ মাথায় আছে বিপ্লব। কিন্তু একদিন কয়েকজন নিয়ে আমাকে বসলেন, আমার মনে আছে, তো বলে যে বিয়ে করতে হবে। জাফর ভাই বললেন যে এরা পলিটিক্সে এ ধরনের মানে বিয়ে শাদী ছাড়া হবে না, সংসার টংসার করেই রাজনীতি করতে হবে, আগাইতে হবে। সেভাবে একটু ইন্সপায়ার্ড হলাম। এবং আরেকটা কারণ ছিল, সেটা হলো আমি যাকে বিয়ে করেছি তিনি অর্থনীতির একজন ছাত্রী ছিলেন এবং কলেজে অধ্যাপনা করতেন। তো তার বড় ভাই আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং তাদের ওই পরিবারটাই একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার সেখানে ছিল। সেই জায়গায় ওই সূত্রে সেখানে আসা যাওয়া হতো, আলোচনা হতো। এবং ধীরে ধীরে যখন বিয়ের কথাটা আসলো, তখন আমার যে ওয়াইফ, এখন তার যে কার্যক্রম, সেগুলো আমি চেষ্টা করেছি দেখার জন্য। তো এবং আমি রাজনীতি করেছি, সেটা দেখছে, সিরিয়াসনেস দেখছে, সবকিছু মিলেই আমার পক্ষ থেকেই বলেছি যে বিয়ে করতে চাই এবং তাকে করতে চাই। তখন তাদের পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিল এবং সেইভাবেই বিয়েটা হলো। আমার একটা লাইকিংস ছিল, হয়তো তার লাইকিংস হয়তো আমার প্রতি নাও থাকতে পারে। এখন দেখি আপনার সম্পর্কে উনি কি মন্তব্য করেন, সেই সঙ্গে আপনার ছেলে মেয়েরা কি বলছেন তাও দেখে নিই। আমার সাথে প্রথম পরিচয়ের দিনক্ষণ ঠিক আমার মনে নেই, বলতে পারবো না ওটা। তবে ছাত্র জীবন থেকেই আমি ওনাকে চিনি, কারণ আমার ইমিডিয়েট যে বড় ভাই সৈয়দ শফিকুদ্দিন আহমেদ, তার সঙ্গে ওনার গভীর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু ওনার সাথে যে আমার বিয়ে হবে এটা কখনোই মনে হয়নি। সংসার জীবনে আমার সাথে সম্পর্ক আজ পর্যন্ত ভালো। একটা বয়স ছিল যখন অত্যন্ত মিস করতাম, খারাপ লাগতো, মাঝে মাঝে মনে হতো যে এই বোধহয় আমি এখান থেকে চলে যাচ্ছি, আর না, আর হবে না, আর আশা হবে না, ফেরত অসম্ভব। এইভাবে তো জীবন চলে না, চলতে পারে না একাকী। কিছুদিন আগে যে উনি অসুস্থ ছিলেন, তখন আল্লাহর কাছে শুধু বলেছিলাম, একটাই চেয়েছিলাম যে তুমি শুধু ওনাকে বাঁচিয়ে রাখো, যেন মানুষের কাজ করতে পারে, মানুষের জন্য। আমি আমার কিছুই চাওয়ার নাই, আমার জন্য, মানুষের জন্য আপনার কাছে আমি আল্লাহ ভিক্ষা চাচ্ছি, ওনার জীবন ভিক্ষা চাচ্ছি। 2 বছর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটি অফার লেটার আসলো অ্যাডমিশনের। আমার কাছে গুরুত্বপূর্ণ একটি কাগজ, যে কাগজটি নিয়ে আমি দৌড়ে গেলাম আমার বাবার কাছে, যে আব্বু আমার কাছে একটি অফার এসছে এমফিল করবার ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে। আমি ভাবলাম আব্বা হয়তো একটি উচ্ছ্বসিত এক্সপ্রেশন দেবেন। আব্বা তার চিরাচরিত নিয়মে নির্লিপ্ত একটি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ও তাই এটি বললেন। এবং আমি সত্যি অবাক হলাম, সাথে সাথেই মনে করলাম, না, এটাই তো আব্দুল্লাহ আল নোমান। আমার বাবা তো এরকমই, এভাবেই আমার সাথে কথা বলেন, এভাবেই চলেন, এবং একইভাবে তার রাজনৈতিক যারা সহকর্মী তাদের সাথেও ঠিক একইভাবেই তার ব্যবহার। সেজন্যই তিনি সার্বজনীন, তিনি সবার, তিনি শুধু আমার না। আমার বাবা শয়নে স্বপনে জাগরণে রাজনীতি করেন, অতএব তাকে পেলাম না এটা বললে একটু। তিনি একটি বৃহৎ কাজে, বৃহত্তর অঙ্গনে তার সময়টা ব্যয় করেন, আমাদের কাছ থেকে কিছু সময় অনেকটা না দিয়ে। তাই বলে কখনো অবহেলা তিনি করেননি, এবং সেটাই যথেষ্ট। তিনি কখনো সরাসরি কোনো কিছু বোঝান না, তিনি একটু ঘুরিয়ে অথবা তার একটু অ্যাবস্ট্রাক্ট লেভেলে তিনি কথা বলেন, যেটা হয়তো আমি অভ্যস্ত। কিন্তু কখনো কখনো আমার মনে হয় এটা একটু প্রবলেম্যাটিকও, যে উনি কি চাচ্ছেন তা তিনি সরাসরি বলছেন না। ওনার কাছে আমার স্থান ছেলের বউ হিসেবে না, মেয়ে হিসেবে।
ওনার আদরের প্রকাশটা আসলে সবসময় একরকম না। আমরা কোনো না কোনোভাবেই সবাই আদর পেয়ে থাকি আব্বুর। আব্বু আমার বিয়ের পর যেমন যখন চিটাগং থেকে ফেরত আসতেন, প্লেনে পাওয়া আমসত্ত্ব, চকলেটস, ওগুলো সব এনে আমাকে দিতেন, আমার হাতে দিতেন। এখন অবশ্য আমি ভাগ পাই না, নাতি আর নাতনিকে ভাগ বাটোয়ারা করে দেন উনি। যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে উনি খুব সেলফ ডিপেন্ডেন্ট একজন মানুষ। হয়তো শুয়ে আছেন কিন্তু নিজেই এসে পানিটা ঢেলে খাবেন, কাউকে বলবেন না, নিজেই ইস্ত্রি করা শুরু করবেন। একটা মজার ঘটনা মনে পড়ে, সেটা হচ্ছে আমার বিয়ের ঠিক পরদিন নতুন বউ উপলক্ষে যখন বাসায় সবাইকে দাওয়াত করা হলো, আব্বু সেদিন আমার উপলক্ষে আমাকে ডেডিকেট করে চিংড়ি মাছ রান্না করলেন এবং সবাই অনেক লেট পর্যন্ত, রাত পর্যন্ত ওয়েট করেছিল যে রান্না হওয়ার পরে খাবে। তো অনেক দেরি করেই সবাই সেদিন রাতে খেলো এবং আব্বু চিংড়ি মাছ রান্না করলেন খুব মজা করেই। বাবার সাথে আমার সম্পর্কটা এমন, যে কথা আমি কাউকে বলি না সে কথাই আমি আব্বুকে বলি। এটা যে শুধু নৈকট্যের কারণে তা না, এখানে ইন্টেলেকচুয়ালিটির একটা ব্যাপার আছে, এখানে আধুনিকতার একটা ব্যাপার আছে, এখানে প্রগতির একটা ব্যাপার আছে, এখানে মুক্ত চিন্তার একটা ব্যাপার আছে। ওই জায়গাটাতে গিয়ে আসলে আমি আমার এর যুগে, এই বয়সে এসে আমি যেভাবে ভাবি, আমি কিন্তু আমার আশেপাশে আমি আরেকটা মানুষ পাই না, আমার হাজব্যান্ডও না, যে আমি একটা কথা বললে বুঝবে, শেয়ার করতে পারবে, কমিউনিকেট করতে পারবে, এটা আমি দেখি না। কিন্তু আব্বুর ক্ষেত্রে আমার এটা মনে হয় যে একটাই মানুষ যে একটা খোলা মন নিয়ে কথাটা শুনবে, বুঝবে, না মেনে নিতে পারেন আমার কথা, কিন্তু অ্যাটলিস্ট শুনবে, আমাকে একটা পেশেন্ট হিয়ারিং দিবে। বাবাকে যেটা বলার আছে সেটা হলো, আমার জগৎ জুড়ে আসলে বাবা, কারণ আমার মনে হয় আমার যাওয়ার জায়গা একটাই এই পৃথিবীতে, সেটা আমার বাবা। আমার বিয়ে হয়েছে 6 বছর, আমার একটা বাচ্চা আছে, কিন্তু তারপরও আমি চোখ বন্ধ করলে প্রথম যে মানুষটার মুখ দেখতে পাই সেটা কিন্তু আমার বাবাই। আপনার পরিবারের সদস্যদের কথা শুনছিলাম, আপনি কি ধারণা রাখতেন তারা আপনার সম্পর্কে এরকম ভাবে? বিশেষ করে আপনার মেয়ে যেরকম নির্ভরতার কথা বলছিলেন। আসলে আমি ওইভাবে ভাবতাম না। এটা মানে এখানে আজকে উন্মোচিত হলো, আজকে খোলা মন নিয়ে কথা বলছে, তারাও বলেছে, এবং তারা কি কথা বলছে আমি জানিও না। আমার বাসায় আমি ছিলাম, কিন্তু তারা যখন আপনাদের সাথে আলোচনা করছে তখন আমি অন্য রুমে ছিলাম, এবং আজকে পর্যন্ত তারা আমাকে কি বলেছে এটা বলে নাই, এখন আমি শুনলাম। আমার মেয়ে বলছে তার তো খুব নির্ভরতার কথা বলেছে, চোখ বন্ধ করলে আপনাকে দেখতে পায়, আমাকে দেখে। ছেলে বলছে যে সে অর্থাৎ আমাকে, সে তার মধ্যে হয়তো পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা মনে হচ্ছে আমার তার কথা শুনে, কিন্তু যে জিনিসটার মধ্যে আকাঙ্ক্ষা, কিন্তু আমি তার মধ্যে ওইভাবে নাই। কিন্তু যে জিনিসটা আমার নজরে এলো সেটি হচ্ছে যে আপনার মধ্যে কি এক ধরনের নির্লিপ্ততা কাজ করে? যেমন অক্সফোর্ডের কাগজ দেখেও হয়তো আপনি একই রকম প্রতি উত্তর দিলেন, সব ক্ষেত্রে কি তাই হয়? আসলে এটা আমি এটা আরো চিন্তা করতে হবে হয়তো অনেকের, বা আপনার আমার যে স্বাভাবিকত্ব যেটা, সেটা হচ্ছে মনে হয়, যেমন আমি আজকে এটা প্রাসঙ্গিক, সে যে কথা বলেছে যে আমি ফিলতে এর কাগজ নিয়ে এসছে, এটা আমি সবচেয়ে বেশি চেয়েছি তার কাছ থেকে সে মানে লেখাপড়ার শেষ ধাপ পর্যন্ত এগিয়ে যাক, এটা আমি মনে প্রাণে চেয়েছি। আর ওই নির্লিপ্ততার কথা যেটা বলেছেন, আসলে আমি যখন 91-এ প্রথম মন্ত্রী হই, তখন আমি যেদিন আমি ঢাকা থেকে চিটাগং চলে গেলাম, চিটাগং যাওয়ার পরে হঠাৎ করে একজন আমাকে বলল যে টেলিভিশনে নাম বলছে মন্ত্রিসভার। আমি গিয়ে পৌঁছি, তখন আমি এরকম চেয়ারে বসা আছি, একটা বেতের চেয়ার এখনো আছে, বসে আছে, দেখছি নাম ডাকগুলো বলছে, বলতে বলতে একটা পর্যায়ে আমার নামও বলল। তো আমার ভেতরে কি আনন্দ অনুভব করি নাই তা না, কিন্তু তার প্রকাশ লাভ দিয়ে উঠি নাই, প্রকাশটা অন্যরকম, লাভ দিয়ে উঠি নাই, এবং কোন কর্মকাণ্ডে সেটা আনন্দের হোক
অথবা সেটা অনেক দুঃখের ভোগ, তাতে হঠাৎ করে তার যে একটা প্রতিক্রিয়া, এটা আমার মনের মধ্যে হলো, তার শারীরিক প্রকাশটা কিন্তু সাথে সাথে ঘটে না, কেন আমি জানি না। খুব ইন্টারেস্টিং। আপনার জীবনের মানুষ হিসেবে যে স্বপ্ন ছিল, তার কতটুকুর প্রান্ত আপনি স্পর্শ করতে পেরেছেন? মানুষ হিসাবে এক কথায় যদি বলি যেটা সত্য, সেটা হচ্ছে যে লেখাপড়া যতটুকু করেছি আরো করতে পারলে ভালো হতো, সম্ভব হয়নি। কিন্তু আমার যে প্রচেষ্টা রাজনীতিতে আসার যেটা মূল কারণটা কিন্তু কোনো নিজের কোনো লাভের জন্য নয়, এক ধরনের পরিবর্তন আনা, মানুষের জীবনে পরিবর্তন আনা। এবং এই পরিবর্তন আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি যে এই পরিবর্তন রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে হয়েছে, জীবন দিতে হয়েছে, এবং সেই ধরনের একটা মানসিক প্রস্তুতি নিয়েই কিন্তু রাজনীতিতে এসেছিলাম। সেটা স্পর্শ করতে পেরেছেন? পরিবর্তন হয়েছে? সেটা পরিবর্তন হয়নি, সে স্যাক্রিফাইস করার সেই ধরনের একটা সাহস, ইচ্ছা আছে, কিন্তু যেই প্রক্রিয়ায় সেই ধরনের একটা পরিবর্তন প্রয়োজন, সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। আমরা যে রাজনীতি করছি বা যে রাজনৈতিক দল আমরা করছি, এই দল ওই ধরনের পরিবর্তন আনতে পারবে না, কিন্তু এটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা এবং তার সাথে আপনার ন্যূনতম একটা সুযোগ সৃষ্টি করা জনগণের, এইটুকু এই রাজনৈতিক দল করতে পারবে। কিন্তু যেই বিপ্লবের চিন্তা আমরা করেছি, গুণগত পরিবর্তনের কথা চিন্তা করেছি, যে মিনস অফ প্রোডাকশন, যে মালিক যারা, তাদের যে ভাগ্যে উৎপাদনের হিস্সা তারা পাবে, এই কথাটা যেটা যেভাবে চিন্তা করেছি এক সময়, এখন যতই দিন যাচ্ছে মনে হচ্ছে আমরা হয়তোবা এটা পারবো না। কিন্তু আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে কাজটা আমরা করতে পারলাম না, সেই কাজটা হয়তো আগামী দিনে আমাদের যুব সমাজ, অন্যান্যরা, তারা আমাদের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। জনাব আব্দুল্লাহ আল নোমান, আপনাকে আজ অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আপনার জীবনের গল্পগুলো ভাগাভাগি করার জন্য। রাজনীতির বাইরে আসলে খুব একটা জীবন কি এটা খুঁজে বের করতে হয়, তো আপনি এইটুকু আপনাদের কারণে আজ তো বেরোলো, সুবিধা হয়েছে, কিছুটা বের করা সম্ভবপর হয়েছে। ভবিষ্যৎ সময়ে হয়তো আরো যা কিছু আছে সেগুলো হয়তো এক সময় না এক সময় বের হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা আজ রাতে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন। যেমনটি আব্দুল্লাহ আল নোমান বলছিলেন, আমরাও হয়তো আগামীর দিকে তাকিয়ে, ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে, আজকের যারা তরুণ তাদের দিকে তাকিয়ে, যাতে করে বাংলাদেশের মানুষের জীবনের যেন গুণগত মানের পরিবর্তনে রাজনীতি অথবা রাজনীতির বাইরের কোনো ফ্যাক্টর ভূমিকা রাখতে পারে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।